দর্শক, এখন আমরা একটু মোমেন্টাম ট্রেডিং নিয়ে কথা বলবো। ধরেন আপনি লঙ্গার ভার্সনে করবেন না, আপনার টাইম হরাইজন 2-4 বছর 5 বছর নাই, আপনার টাইম হরাইজন ধরেন 1 মাস, 3 মাস, 6 মাস বা 9 মাস বা বড় জোর 12 মাস। তাহলে 1 মাস থেকে 12 মাস ব্যাপী বা 3 মাস থেকে 12 মাস মেয়াদি যে ট্রেডিংটা আমি করতে চাচ্ছি, কেউ কেউ এটাকে পজিশন ট্রেডিং বলতে পারেন, আবার মোমেন্টাম ট্রেডিংও বলতে পারেন। এখানে আমি আমার স্ট্র্যাটেজিটা আপনাদেরকে বলতে চাচ্ছি। আপনার স্ট্র্যাটেজিটা আসলে আপনাকেই বানাইতে হবে। সো অন্যের স্ট্র্যাটেজি নিয়ে আপনি ট্রাই করতে পারেন, কিন্তু আখেরে এটার উপর বেস করে কিছুদিন ট্রেড করে আপনার নিজের এক্সপেরিয়েন্সের উপর বেস করে কিন্তু আপনাকে নিজের স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে। সো আমার মোমেন্টাম ট্রেডিং এর স্ট্র্যাটেজি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। ফার্স্ট রুলটা হচ্ছে যে আমি কখনোই লো পেইড জাঙ্ক স্টক কিনি না, অর্থাৎ জেড ক্যাটাগরির কোম্পানি আমি কোনোদিন তাকাই না। এবং এই মুহূর্তে যারা লস মেকিং কোম্পানি, মানে ইপিএস যাদের নেগেটিভ, এই মুহূর্তে সেই কোম্পানিতেও আমি তাকাই না, জেড ক্যাটাগরি তাকাই না। এবং লো পেড জাঙ্ক বলতে 200 কোটি টাকার মার্কেট ক্যাপিটালের নিচে যে কোম্পানিগুলা, এই কোম্পানিগুলাতে আমি ট্রেড আসলে করি না। এখন টেকনিক্যাল চার্টে এগুলো যতই লঞ্চপ্যাড ক্রিয়েট করুক না কেন, আমি 200 কোটি টাকার নিচের কোম্পানিতে যাব না। কেন? কারণ হচ্ছে যে আপনি যদি লো পেইড আপ শেয়ারে যান, তাহলে যে মূল প্রবলেমটা হচ্ছে এই কোম্পানিগুলোতে আপনার প্রাইসের ভোলাটিলিটি এতই বেশি যে T+2 করতে গিয়ে দেখা যায় অনেক সময় যে একটা ব্রেকআউট দিল, কিন্তু পরের দিন ইম্যাচুর অবস্থায় শেয়ারটা আমার স্টপ লস হিট করাচ্ছে। কিন্তু যেহেতু আমার শেয়ার ম্যাচুরড হয় না, আমি কিন্তু স্টপ লস নিতে পারছি না। এছাড়াও আমার এত বেশি ভোলাটিলিটি পছন্দ নয়, যার কারণে আমি লো পেইড জাঙ্কে যাই না। যার যাওয়ার দরকার যেতে পারে, বাট আমি লো পেইড জাঙ্কে যাব না। 200 কোটি টাকার নিচের কোম্পানিতে যাচ্ছে না। এখন আরেকজন বলতে পারেন যে ভাই, 200 কোটি টাকার নিচে যে কোম্পানিগুলো, এগুলাই তো প্রফিট মেক করে দেয় মার্কেটে, কারণ মার্কেটে ট্রেডই হচ্ছে 300 কোটি, 400 কোটি বা 500 কোটি টাকায়। হ্যাঁ, আপনার কথা সত্য। সো এরকম সিচুয়েশনে মার্কেট কন্টেক্সট যেহেতু আমার ফেভারে আসছে না, আমি ট্রেড করব না। সিম্পলি আমি ট্রেড করব না, কারণ মার্কেটে প্রতিদিন ট্রেড করতেই হবে, বা এই মাসে ট্রেড করতে হবে, বা ইভেন এই 3 মাসের ট্রেড যদি নাও করি, আমার কিচ্ছু যায় আসতেছে না। কিন্তু আমি আমার স্ট্র্যাটেজি থেকে আমি কিন্তু এক চুলো নড়বো না। এর পরের যে স্ট্র্যাটেজিটা আমি ফলো করি সেটা হচ্ছে আমি কখনোই কাউন্টার ট্রেড করি না। আপনারা যদি স্টেজ অ্যানালাইসিস সম্পর্কে কারো যদি ধারণা থাকে, তাহলে দেখবেন যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে আমরা ট্রেড হতে পারে। লেফট হ্যান্ড সাইডে একটা শেয়ার যখন উপরে উঠতে থাকে, হায়ার হাই দিতে থাকে, আমরা কেউই এই শেয়ারগুলোকে কিনি না, কারণ সর্বোচ্চ দামে আমি এই শেয়ার কিনতে রাজি না। কিন্তু এই শেয়ারগুলো যখন ডাউন ট্রেন্ডে থাকে, তখন আমরা খালি সাপোর্ট খুঁজে খুঁজে আমরা শেয়ার কিনে ধরা খাই। এই যে সাপোর্ট খুঁজে খুঁজে শেয়ার কিনে ধরা খাওয়ার যে ট্রেডটা, এটার নাম হলো কাউন্টার ট্রেড। এই জিনিস আমি কখনোই করি না। অন্য কোনো ভিডিওতে যদি সময় পাই, আমার যদি সময় কুলায়, তাহলে অবশ্যই কাউন্টার ট্রেড নিয়ে আমি চেষ্টা করবো আরেকটা ভিডিও দেওয়ার। আরেকটা জিনিস আমি অ্যাভয়েড করি, সেটা হচ্ছে নিউজ ট্রেড আমি অ্যাভয়েড করি। কারণ এই নিউজ ট্রেড যারা করে, তারা মূলত জুয়া খেলার মতোই আমার কাছে মনে হয়। কারণ নিউজের উপর বেস করে আপনি কিনবেন, এই নিউজটা আসলে দেওয়াই হয় হচ্ছে আমার আপনার মতো আমজনতাকে ফাঁসানোর জন্য। অর্থাৎ যারা স্মার্ট মানি, তারা কিন্তু অনেক আগেই শেয়ারগুলো কিনে রাখে, তারপরে হুট করে পেপারে বা বিভিন্ন অনলাইন পোর্টালে নিউজ দেয় বা ডিএসসির ওয়েবসাইটে নিউজ দেয়, এই চুক্তি হয়েছে, এটা করছে, সেটা করছে। এই নিউজের ফলে যেটা হয়, শেয়ারগুলো 2-4 দিন হল্টেড হওয়া শুরু করে। প্রথম 2-3 দিন হল্টেডে তো আপনি কিনতে পারবেন না, আমজনতা কিনে হলো 3 নাম্বার হল্টেড বা 4 নাম্বার হল্টেডে, ততক্ষণে শেয়ারের দাম 30% বা 40% বেড়ে যায়। এরপরে শেয়ারগুলোকে সুন্দর মতো এই আমজনতার কাছে ডাম্পিং করানো হয়। কারণ আপনাকে বুঝতে হবে, এই নিউজ যারা ক্রিয়েট করেছে, তারা কিন্তু শেয়ারটা আরো 2 মাস আগে কিনেছে। তাদের কোটা পূরণ হওয়ার পরে আপনাকে খাওয়ানোর জন্যই মার্কেটে এই নিউজটা দেওয়া হয়েছে। সো এই জায়গায় আমি কখনোই নিউজের ট্রেড করি না। আমি আমার নর্মাল টেকনিক্যাল অ্যানালাইসিসের জ্ঞান দ্বারা আমার যে স্ক্যানার, সেই স্ক্যানারে প্রাপ্ত শেয়ারগুলোতেই আমি ট্রেড করব। আমার টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে নিউজ ট্রেড আমি কখনোই করব না। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যদি ট্রেডিংও করি, তারপরেও আমি কিন্তু গুড ফান্ডামেন্টালস আছে এরকম স্টকেই যাই। মানে একেবারেই যে মানে হাইলি ব্লু চিপ শেয়ার বা কোয়ালিটি কোম্পানি ওটা না হলেও, অ্যাটলিস্ট আমি যে ট্রেড করতেছি মোমেন্টাম ট্রেডিং যে কোম্পানিগুলাতে, এই স্টকগুলার অবশ্যই আর্নিংসের গ্রোথ থাকা উচিত, ডিভিডেন্ড পে আউটের ক্যাপাসিটি থাকতে হবে, এবং লো পি রেশিওতে আছে এরকম কোম্পানি আমি দেখতেছি। এবং প্রাইস চার্টে এই কোম্পানিগুলার বা এই স্টকগুলার প্রাইস কিন্তু অবশ্যই পজিটিভলি ট্রেন্ডিং হইতে হবে, অর্থাৎ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে, বুলিশ মোমেন্টামে আছে, এরকম শেয়ারই আমি কিনবো। আমি কখনোই এই ডাউন ট্রেন্ডের কাউন্টার মুভে শেয়ার কিনে ধরা খেতে রাজি না। এরপরের ব্যাপারটা হচ্ছে যে আমি আমার টেকনিক্যাল
অ্যানালাইসিসের উপর বেস করে আমি আমার ট্রেডটাকে এক্সিকিউট করব এবং সেই অনুযায়ী আমার ট্রেডটাকে প্ল্যান করব। অর্থাৎ আমি একটা স্টক যে পয়েন্টে আমার কেনার কথা ওই পয়েন্টে পাইলে আমি এক্সিকিউট করব, আদারওয়াইজ ওই শেয়ার আমি বাদ দিব। আমি কোনো রকম ফোমোতে পড়বো না, ফিয়ার অফ মিসিং আউট বলতে আমার কোনো কিছু নাই। অর্থাৎ আমি ধরেন টার্গেট করেছিলাম 2টা স্টক, এর মধ্যে 2টা স্টকে আমি কিনতে পারি নাই, আমি যে জায়গায় কিনতে চেয়েছিলাম ওটা আমি মিস করেছি। সো হোয়াট, আমি পরবর্তী সপ্তাহে আবার এরকম সুযোগ পাবো। সো একটা শেয়ার আমি যদি প্রপার জায়গায় এন্ট্রি নিতে না পারি আমি ওটাকে টোটালি ভুলে যাচ্ছি। অর্থাৎ আমি টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস অনুযায়ী আমি কোথায় এন্ট্রি নিব, কোথায় আমার এক্সিট হবে, কোথায় আমার প্রফিট টেকিং জোন হবে, এটা কিন্তু আগের থেকেই প্রি ডিফাইন্ড থাকে। সো এই হচ্ছে আমার মূলত মোমেন্টাম ট্রেডিং এর স্ট্র্যাটেজি। এখন আমরা টেকনিক্যাল চার্টে যাব বা মার্কেটে গিয়ে দেখব যে আগামী কালকের জন্য বা পরশু দিনের জন্য বা নেক্সট সপ্তাহের জন্য আপনি যদি পটেনশিয়াল স্টক খুঁজে বের করতে চান মোমেন্টাম ট্রেডের উদ্দেশ্যে, কিভাবে আপনি খুঁজে বের করতে পারেন বা আমি কিভাবে খুঁজে বের করি সেটার প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করব। সো দর্শক চলেন আমরা টেকনিক্যাল চার্টে যাব। তবে তার আগে একটু জানিয়ে দিচ্ছি, মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স অফারিংস আছে, এটা আপনারা অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি যে এই কোর্সে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুইটাই কভার করানো হয়, যার ফলে আপনি ইনভেস্টিং, ভ্যালু ইনভেস্টিং, মোমেন্টাম ইনভেস্টিং এবং মোমেন্টাম ট্রেডিং সবকিছুই এটাতে কভার করানো হবে। এই কোর্সটা যদি কেউ করতে পারে আমার ধারণা উনি নিজের বুদ্ধি দিয়ে লস না করে মার্কেটে ধীরে ধীরে প্রফিটেবল হতে পারবেন এবং ওনার কনফিডেন্স বিল্ড আপ হবে, নিজে নিজেই ট্রেড করবেন। ওনার আগামী ব্যাচটি শুরু হবে 4 জানুয়ারি 2025 শনিবার রাত 8:30 আপনার যদি লার্নিং এর ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে, লার্নিং এর জন্য যদি আপনি টাইম এবং ইফোর্ট দিতে রাজি থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন stockanalyst@gmail.com এই ঠিকানায়। সো দর্শক চলেন তাহলে টেকনিক্যাল চার্টে চলে যাই। স্ক্রিনে আপনি একটা ড্যাশবোর্ড দেখতে পারতেছেন। যারা ইকোসফট ব্যবহার করেন তারা জানেন যেটা ইকোসফটে এটা পাওয়া যায়। দেখেন আজকের মার্কেটে 11 পয়েন্ট আপ ছিল, আজকে 373 কোটি টাকা মার্কেটে টোটাল ট্রেড হয়েছে। তো এখন আমরা যদি এখানে এই চেঞ্জেস দিয়ে দেখি, সবচাইতে বেশি দাম বেড়েছে হচ্ছে এই কোম্পানিগুলার। তো এর মধ্যে ক্যাটাগরি দেখেন, কারো কারো জেড, কারো এস মানে সিমির, কারো কারো এ ক্যাটাগরি, কারো কারো বি ক্যাটাগরি। সো আমি কি বলতেছি, আমরা লোপের জাঙ্গে যাচ্ছি না। সো সিম্পলি আমি কি করব, এখান থেকে প্রথমে আমি মেইন মার্কেট সিলেক্ট করব, কারণ আমি এসএমই মার্কেটে ট্রেড করতে রাজি না, কারণ এসএমই মার্কেটের মার্কেট ক্যাপ খুবই কম। আর ক্যাটাগরিতে আমি এ ক্যাটাগরির নিচে যেতে রাজি না, তাহলে আমার অনেকগুলো কোম্পানি চলে গেল, আমার ফিল্টারিং হয়ে গেল। তো যাই হোক, আমরা এখানে এক কাজ করব। এখন আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে চেঞ্জের উপর বেস না করে আমি দেখতে চাচ্ছি যে ভ্যালুতে কারা আজকে সবচেয়ে বেশি ভ্যালু পেয়েছে, অর্থাৎ কাদের সবচেয়ে বেশি ট্রেড হয়েছে বা কোন কোম্পানিগুলোতে সবচেয়ে বেশি মানি ফ্লো ঢুকেছে। সো মানি ফ্লোর বেস করলে আমরা দেখতেছি যে এইখানে ওরিয়ন, ব্যাটবিসি, রূপালী লাইফ, বিএসসি, পুবালি, সিটি, লিন্ডে, লাভেলো, এআইএল, আইপিডিসি, রবি এই এবং যমুনা ব্যাংক, ওরিয়ন ফার্মা, এই মোটামুটি এগুলাতেই মানি ফ্লো সবচাইতে বেশি গেছে। তো এখন আমি যদি পটেনশিয়াল স্টক খুঁজে বের করতে চাই আপনার মোমেন্টাম ট্রেডিং এর জন্য, তাহলে কিভাবে কি করতে পারি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো মানি ফ্লো যে কোম্পানিগুলোতে ঢুকছে এরকম 20টা কোম্পানি দেখলেই হবে। অর্থাৎ আপনি যদি চান সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার রাতে বা শুক্রবার আপনার কাজ হবে এই মার্কেটে ক্লোজ প্রাইস দেখে আপনার সবচেয়ে বেশি মানি ফ্লো কোন শেয়ারগুলোতে আসছে এগুলো দেখেই পটেনশিয়াল স্টক আপনি খুঁজে বের করতে পারেন। কারণ আলটিমেটলি কার দাম কত পার্সেন্ট বাড়ছে এর চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে কোন কোম্পানিতে সবচেয়ে বেশি মানি ফ্লো আসছে। মানি ফ্লো একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এখন আমরা মানি ফ্লোর উপর বেস করে 10টা শেয়ার দেখে আমরা বোঝার চেষ্টা করব আমরা কোনো পটেনশিয়াল স্টক খুঁজে পাই কিনা। তো আমরা প্রথমে এখানে একটা চার্টে যাচ্ছি। তো এই হচ্ছে আমার টেকনিক্যাল চার্ট। এই ওরিয়ন ইনফিউশনের টেকনিক্যাল চার্টে আমরা দেখব যে এইটার কি ঘটনা। তো আমরা যদি এই স্টকটা দেখি এটা মোমেন্টামই আছে, কারণ এই লাল কালারের দাগটা এটা মূলত MA50 50 দিনের মুভিং অ্যাভারেজ। একটু বলে নেই যে মোমেন্টাম ট্রেডিং এ আমার ক্ষেত্রে আমি মোমেন্টাম ট্রেডিং এর ক্ষেত্রে 50 মুভিং অ্যাভারেজটাকে আমি একটা এই গুরুত্বপূর্ণ অ্যাভারেজ লাইন ধরি, কারণ আমার মনে হয় যে যদি কোনো স্টক 50 মুভিং অ্যাভারেজের নিচে থাকে ওটা আমার কাছে মৃত, আর যদি 50 মুভিং অ্যাভারেজের উপরে থাকে সেটা জীবিত। সো
মোমেন্টাম ট্রেড করতে গেলে তো পজিটিভ স্টকে বা বুলিশ মোমেন্টামে আছে বা জীবিত স্টকে যাইতে হবে, মৃত স্টক গিয়ে তো আসলে লাভ নাই। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই স্টকটা মোটামুটি একটা জীবিত স্টক, কিন্তু আমরা এটা মিস করেছি। এটার এন্ট্রিটা কোথায় ছিল? এটার এন্ট্রি কিন্তু মূলত এই জায়গাটায় ছিল, কারণ এইখানে যে ট্রেন্ড লাইনটার ব্রেকআউট ছিল, এই ব্রেকআউটে আপনি যদি কিনতে পারতেন উইথ হিউজ ভলিউম, তাহলে এটার এন্ট্রি ঠিক ছিল। এখন কিন্তু এটা প্রফিট টেকিং হচ্ছে, বা আমরা যদি এই জায়গাটায় দেখি, এইখানে তার যে একটা সাপ্লাই জোন আছে, এই সাপ্লাই জোনে চলে গেছে। সো এটা মূলত প্রফিট টেকিং জোন। তো এই মুহূর্তে এই স্টকটাকে আমরা পটেনশিয়াল বাইয়ের লিস্টে কিন্তু আমরা রাখতে পারতেছি না, বা কিন্তু এই শেয়ারটা কিন্তু মোমেন্টামে ছিল বা এই জায়গাটায় এন্ট্রি ছিল। তো আমরা এখন নেক্সট স্টকটাতে যদি যাই, সেক্ষেত্রে আমরা দেখতেছি, হ্যাঁ, ব্রিটিশ আমেরিকান টোবাকো। দেখেন এর আগেরটাই খেয়াল করে দেখেন, এই যে 50 ডেজের মুভিং অ্যাভারেজের উপরে এখানে উঠছিল, যে জায়গাটা আমরা এন্ট্রি নেওয়ার কথা বলেছিলাম, এখন কিন্তু বিএটিবিসি কিন্তু ওই জায়গাটাই আছে, অর্থাৎ 50 ডেজের মুভিং অ্যাভারেজের উপরে এসে উঠলো। তাহলে এখন এই স্টকটাকে আমরা অ্যানালাইজ করতে পারি যে এটার কিনা যায় কিনা, বা মোমেন্টাম কি অবস্থা, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। সো আমরা যদি এই ডে চার্টের উপর বেস করে ট্রেডিং অ্যাসপেক্টে দেখি, তাহলে এই স্টকটার আমরা একটা বটম মোটামুটি পেয়েছি। আমি যদি হরাইজন্টাল লাইন এই জায়গাটায় টানি, এখানে আমরা একটা বটমের মতো পেয়েছি, মানে এর নিচে শেয়ারটা আসলে যায় নাই। ওকে, এরপরে দেখেন ও এই জায়গাটায় ও ডাবল বটম বা এই জায়গাটায় কিন্তু আরেকটা বটম করেছে। সো এই জায়গাটা আমরা একটা জোন পেয়েছি, এই জোনটাকে আমরা ডিমান্ড জোন বলতেছি। এর নিচে কিন্তু ও আসতেছে না, স্ট্রং সাপোর্ট এখানে বিদ্যমান। আর যেহেতু ওর সুইং লো এই জায়গায়, সুইং হাই এই জায়গায়, এটা তো নিচে নামছে, কিন্তু এর এই সুইং লো থেকে তো নিচে পড়ে যায় নাই, নতুন করে লোয়ার লো ক্রিয়েট করে নাই। অ্যাজ এ রেজাল্ট এতটুকুর ভিতরে যদি আমি চিন্তা করি, ট্রেন্ড কিন্তু আপই বলা যাচ্ছে এতটুকুর ভিতরে। এখন আমরা আরেকটা পয়েন্ট যদি দেখি, ও এই যে ট্রেন্ড লাইন যদি এখান থেকে আঁকি, তাহলে দেখা যাবে ও কিন্তু তার এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করছে। তো এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করার ফলে ও কিন্তু আপনাকে এটা বলে দিল যে ও যে ডাউন ট্রেন্ডে ছিল, এই ডাউন ট্রেন্ড থেকে ও কিন্তু মুক্তি পেয়েছে বা স্বাধীনতা ঘোষণা করেছে। সো এবং ইন্ডিপেন্ডেন্টলি সে কিন্তু পরপর 2 দিন এই ট্রেন্ড লাইনের উপরে আসছে। এবং মজার ব্যাপার, এইখানে আপনার এই যে প্রাইস অ্যাকশনে তার যে এখানে যে আমরা ক্যান্ডেলের যে স্প্রেড দেখলাম, এটাকে সাপোর্ট দেওয়ার মতো ভলিউমও কিন্তু আমরা পেয়েছি। অর্থাৎ শুধু যে ও ব্রেকআউট দিয়েছে, ক্যান্ডেল করেছে, ব্যাপারটা তা না, এটার সাপোর্টে ও কিন্তু মোটামুটি অ্যাভারেজ ভলিউমের চাইতেও ডাবল ভলিউম কিন্তু করেছে। প্লাস সাথে তার কিন্তু আরএসআই 60 প্লাসে চলে গেছে, অর্থাৎ অসিলেটর সাপোর্ট দিচ্ছে, মোমেন্টামে আসছে। প্লাস আমরা যদি এমএসিডি দেখি, এমএসিডি যদিও এখনো আমরা এই এমএসিডি লাইন যদিও জিরো লাইনের উপরে পাই নাই, বাট তারপরও হিস্টোগ্রামগুলো পজিটিভলি ট্রেন্ডিং হচ্ছে। সো ইন্ডিকেটর মোমেন্টাম বলতেছে যে এ মোমেন্টামে যাওয়ার চেষ্টা করতেছে। প্রাইস অ্যাকশন দিয়েও যদি আমরা বলি, তাহলে ও মোটামুটি তার একটা ট্রেন্ড লাইন ব্রেক করেছে, এখন সে এখান থেকে ওঠার চেষ্টা করবে। এবার আমরা তাহলে এটাকে এন্ট্রি এক্সিট কোথায় হতে পারে, এই বিষয়টা যদি কাউন্টে নেই, তাহলে কিভাবে করতে পারি? এইখানে যদি আপনি ট্রেড প্ল্যান করতে চান, কিভাবে আপনি এই স্টকটা ট্রেড প্ল্যান করতে পারেন? তো আপনার এই স্টকের ক্ষেত্রে আমি যদি 50 ডেজের মুভিং অ্যাভারেজটা নিয়ে আসি, প্রথম 50 ডেজের মুভিং অ্যাভারেজের উপরে সে আজকে ইন্ডিপেন্ডেন্টলি চলে গেল, তার মানে শেয়ারটা আপ ট্রেন্ডে গেল, এটা মোটামুটি আপনি বুঝতে পারলেন। এর সাথে আমি যদি লোয়ার মুভিং অ্যাভারেজ গুলো নেই 10 এবং 20, তাহলে দেখতেছি 10 এবং 20 এর ক্রস ওভারও কিন্তু এখানে হচ্ছে। 50টার নিচে থাকতে পারলে আইডিয়াল হতো, বাট লঞ্চ প্যাড আমরা এখানে পাইনি। যেমন এইখানে যে একটা লঞ্চ প্যাড ছিল, এই লঞ্চ প্যাডে খেয়াল করে দেখেন 50 সবার নিচে, তার উপরে 10-20 এর ক্রস ওভার। এখানে ক্রস ওভার হয়েছে, কিন্তু 10-20 এর হয়েছে, কিন্তু 50টা এখনো উপরে, এই 50টা নিচে থাকতে পারলে সবচেয়ে বেটার হতো। ওকে, কিন্তু আমরা যেহেতু একটা স্ট্রাকচারের ব্রেকআউট পেয়েছি প্রাইস অ্যাকশনে, সেহেতু আমরা এখানে বলতেছি যে এখানে একটা পজিটিভ মুভমেন্ট চলতেছে। সো আজকে যদি কেউ এই জায়গাটায় এন্ট্রি নিয়ে থাকেন, এই জায়গাটায় যদি কেউ আজকে এন্ট্রি নিয়ে থাকেন, তার টার্গেট কোথায় হবে? তার যে ইমিডিয়েট টার্গেট হবে, সেটা হবে হচ্ছে এই জায়গাটায় আপনার 382 টাকায় তার একটা ইমিডিয়েট টার্গেট কিন্তু থাকবে। এই টার্গেটের পরে কি করে সেটা আমরা জানি না, বাট এই জায়গায় একটা টার্গেট থাকবে, কারণ এখান থেকে তার স্টার্টিং পয়েন্ট এই জায়গাটায় ব্রেকআউট দিয়ে সে এখানে একটা হয়তোবা রিটেস্ট করতে আসবে, বা এখানে আরো কিছু প্রাইস অ্যাকশন করে তারপরে হয়তোবা উপরে যাওয়ার চেষ্টা করতে পারে, নিচেও যাওয়ার চেষ্টা করতে পারে, আমরা সেটা জানি না। বাট আপাতত আমরা যদি এই স্ট্রাকচার ব্রেকআউটের কারণে এই ক্যান্ডেলের আমরা যদি এন্ট্রি নিতাম, আমাদের ইনিশিয়াল টার্গেট কিন্তু এই পয়েন্টে হতো। আর স্টপ লসটা কোথায় হবে? এই যে ক্যান্ডেলে আপনি নিয়েছেন, এর বটমে আপনি চাইলে স্টপ লসটা নিতে পারেন।
এছাড়াও এটা যদি এই জায়গাটা ব্রেক করতে পারে, এর পরবর্তী টার্গেট জোন হবে কিন্তু এই জায়গাটায়, এটা হবে 403 টাকায়। তাহলে আমরা মোটামুটি এই স্টকের ক্ষেত্রে এটা একটা টার্গেট পেয়েছি হচ্ছে 382 টাকায়, আরেকটা টার্গেট কিন্তু 403 টাকায়। সো এই হচ্ছে ট্রেড সেটআপ। এই যে সেটআপটা নিলেন কেন, কিসের উপর বেস করে নিলেন ভাই? আপনি এখানে এই ট্রেন্ড লাইনের ব্রেকের উপর বেস করে নিয়েছেন, 10-20 এর ক্রসওভারের উপর বেস করে নিয়েছেন, 50 ডেজের মুভিং অ্যাভারেজের উপরে যাওয়ার উপর বেস করে নিয়েছেন, অ্যাভারেজ ভলিউমের চাইতে ডাবল ভলিউম পেয়েছেন এটার উপর বেস করে নিয়েছেন, এবং আরএসআই 60 প্লাস বা এখানে হিস্টোগ্রাম পজিটিভ হয়েছে, এতগুলো কনসিডারেশনের উপর বেস করে বা এতগুলো জিনিস মিলে গেছে, অর্থাৎ এতগুলো ইন্ডিকেটর বা এতগুলো লজিকের কনফ্লুয়েন্স আপনি পেয়েছেন বিধায় এই জায়গাটা আপনি এন্ট্রি নিয়েছেন, আর টার্গেট আপনি ফিক্স করেছেন এই দুটা জায়গায়, আর স্টপ লস দিয়েছেন আপনি এই ক্যান্ডেলের বটমে 350 টাকার নিচে। তাহলে এই যে এতগুলো কনফ্লুয়েন্স মিলে যদি আপনি কিনেন, তাহলে এইখানে উইন করার যে পসিবিলিটি এটা কিন্তু অনেক বেশি হচ্ছে। এরপরেও কিন্তু গ্যারান্টেড না যে এই জায়গায় আপনার উইন হবেই, আপনি প্রফিট টার্গেট হিট করতে পারবেন, এরকম কোনো গ্যারান্টি নাই। সেই ক্ষেত্রে আপনি যদি পিওরলি ট্রেডিং মেন্টালিটি বহন করেন, তাহলে কিন্তু আপনাকে স্টপ লসের কথা চিন্তা করতে হবে। তাহলে এখন স্টপ লস যদি হিট করে, তাহলে আপনাকে আরো একটা জিনিস খেয়াল করতে হবে, সেটার নাম হচ্ছে পজিশন সাইজিং। অর্থাৎ আপনার টাকা যদি 10 লাখ থাকে, আপনি কি 10 লাখ টাকা এখানে কিনবেন? তো 10 লাখ টাকায় কিনে যদি আপনার 10% বা 5%ও লস দিতে হয়, তাহলে কিন্তু আপনার হিউজ একটা লস বহন করতে হচ্ছে, আপনি কিন্তু সেটা নিতে পারবেন না। অ্যাজ এ রেজাল্ট আপনি কিন্তু এটাতে আপনি স্টপ লস নিবেন না, আপনি বরঞ্চ কি করবেন, নিচে নামলে অ্যাভারেজ করা শুরু করবেন, কিন্তু তখন কিন্তু আপনার কাছে অ্যাভারেজ করা টাকা থাকবে না। সো আপনাকে পজিশন সাইজিং মেনটেন করতে হবে। আপনাকে আপনার সমস্ত টাকা দিয়ে একটা শেয়ারে ইনভেস্ট করা যাবে না, আপনাকে ভাগ করে করে করতে হবে। সো আপনি 10% টাকা আপনি একটা শেয়ারে দিবেন আপনার টোটাল পোর্টফোলিও, নাকি 20 দিবেন, সেটা আপনি ডিসাইড করবেন, বাট অবশ্যই পজিশন সাইজিং করতে হবে। আপনাকে কখনোই একটা শেয়ারে অনেক বেশি লোড দেওয়া যাবে না। যখনই অনেক বেশি লোড দিবেন, তখন লস যখন হবে, স্টপ লস আপনি নিতে পারবেন না। সো দেখেন, এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে এই মানি ম্যানেজমেন্ট এবং পজিশন সাইজিং এর কনসেপ্টটা যদি না মিলাইতে পারেন, তাহলে কিন্তু আসলে প্রবলেম হবে। সো আমরা একটা স্টক কিন্তু অলরেডি পেয়েছি আগামী সপ্তাহের জন্য, বা আগামী দিনগুলোতে এই শেয়ারটা কিন্তু পজিটিভলি ট্রেন্ডিং এ যাচ্ছে, বা এখানে একটা মোমেন্টাম ট্রেডিং হতে পারে বলে আমি মনে করতেছি। তবে হ্যাঁ, নিজের বিশ্লেষণ করে, নিজের ট্রেড সেটআপের উপর বেস করে, নিজের টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে আপনি এই জায়গায় কিনবেন। আমার কথার উপর বেস করে কোনো শেয়ার কিনবেন না। ডিসক্লেমার আবারও দিয়ে দিচ্ছি, এই ভিডিও টোটালি আমি লার্নিং পারপাসে বানাচ্ছি, এটার মাধ্যমে কিন্তু আমি এই স্টককে কিনতে বিক্রি করতে বলছি না।